হ্যালো এভরিওয়ান, ডিবিএস ম্যাডামের ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম। আমি ডিবিএস ম্যাডাম। আজকে আমাদের আলোচনার বিষয় ক্লাস 7 সায়েন্স চ্যাপ্টার 5 অর্থাৎ লাইফ সায়েন্স থেকে মানুষের খাদ্য চ্যাপ্টারটা আমাদের ফার্স্ট ইউনিট টেস্টে রয়েছে। ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়তে হবে। ঠিক আছে, শুরু করা যাক। ভিডিওটা লাইক শেয়ার করো। সবার প্রথমের প্রশ্ন আমাদের বলেছে রাতকানা রোগের কারণ ও উপসর্গ আর প্রতিকার। ঠিক আছে, ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে আমরা বলবো রাতকানা রোগের কারণটা আমরা কি দিচ্ছি না, কারণ হিসাবে দেবো হচ্ছে খাদ্যে ভিটামিন এ এর ঘাটতি। যখন এর ঘাটতি হয় তখনই কিন্তু রাতকানা রোগ দেখা যায়। নেক্সট উপসর্গ কি? রাতে অল্প আলোতে দেখতে কষ্ট হয়, সেটা হচ্ছে রাতকানা রোগের উপসর্গ। এর প্রতিকার আমরা কি করতে পারি? প্রতিকার আমরা ভিটামিন এ সমৃদ্ধ খাবার, যেমন ভিটামিন এ সমৃদ্ধ খাবার কিসে কিসে থাকে? আমাদের গাজরে রয়েছে, টমেটোতে রয়েছে, পালং শাকে রয়েছে, পাকা কুমড়ো যেগুলো আছে পামকিন, ঠিক আছে, পাকা কুমড়োতে রয়েছে, সবুজ শাকসবজিতে রয়েছে, দুধ, তারপরে হচ্ছে কিছু ধরনের মাছ হয় যেমন কড মাছ, তারপরে হ্যালিবার্ড মাছ, এর যকৃৎ তেল, এগুলোর মধ্যে থেকে আমরা পেতে পারি। ওকে, নেক্সট। আচ্ছা, এটা কিন্তু ডয়শূন্য র নয়, ড হবে। ঠিক আছে, কড, ডয়ে হসন্ত হবে। ওকে, তাহলে কড মাছ, হ্যালিবার্ড মাছের যে যকৃৎ, সেখান থেকে আমরা পেয়ে থাকি। হয়ে গেল। নেক্সট আমরা পরের প্রশ্নে চলে যাব। পরের প্রশ্ন বলেছে স্কারভি রোগের কারণ, উপসর্গ আর প্রতিকার। তাহলে স্কারভি রোগ যেটা হয়, স্কারভি রোগের কারণটা কি হতে পারে না, ভিটামিন সি এর যখন অভাব হয় তখন কিন্তু আমরা স্কারভি রোগ দেখতে পাই। ঠিক আছে, এর উপসর্গ কি? এটা বেসিক্যালি দাঁতের আর কি, আমরা বলবো হচ্ছে মাড়ি ফুলে ওঠে, তারপরে মাড়িতে রক্তক্ষরণ হয়, দাঁতের গোড়া আলগা হয়ে যায়, দাঁতের গঠনে ত্রুটি হয়। এটা হচ্ছে স্কারভি রোগ উপসর্গ। ঠিক আছে, প্রতিকার আমরা কি করতে পারি? প্রতিকার হিসাবে আমরা বলতে পারি যে আমলকি, পেয়ারা, পাকা টমেটো, তারপরে আনারস, পাতিলেবু, বাঁধাকপি, কমলা লেবু, আম, এই ধরনের যেই খাবারগুলো হচ্ছে একটু টক ধরনের আমরা বলতে পারি, বা ভিটামিন সি যুক্ত বলতে পারি। তো ভিটামিন সি যুক্ত খাবার খেলেই কিন্তু এর প্রতিকার আমরা পেতে পারি। ওকে, নেক্সট পরের প্রশ্ন বলছে গলকণ্ড রোগের কারণ, উপসর্গ আর প্রতিকার। তাহলে গলকণ্ড রোগটা কি? আমরা বলবো গলকণ্ড রোগের কারণ হচ্ছে এটা আয়োডিন যখন মানুষের শরীরে কমে যায় তখন গলকণ্ড রোগটা দেখা যায়। তো আমরা বলবো দেহে আয়োডিনের অভাব ঘটলে কিন্তু গলকণ্ড ওকে রোগ দেখতে পাওয়া যায়। নেক্সট এর উপসর্গ আমরা কি বলতে পারি? উপসর্গ হচ্ছে যে আমাদের গলায় যে থাইরয়েড গ্রন্থি থাকে, সেই থাইরয়েড গ্রন্থি কিন্তু কি করে না, প্রপারলিভাবে এক ধরনের হরমোন খরিত হয়, যেমন যেটা থাইরক্সিন হরমোন আমরা বলে থাকি। সেই থাইরক্সিন হরমোনটা কিন্তু প্রপারলি সেটা আমরা বলতে পারি যে মানে পাঠাতে পারে না, বা প্রপারলি কিন্তু সঠিকভাবে সেটা সংশ্লেষ করতে পারে না, আমরা বলতে পারি। ঠিক আছে, তার ফলে কি হয়, থাইরয়েড গ্রন্থি যেটা থাকে আমাদের গলাতে সেটা ফুলে যায়। ওকে, এবং গলগণ্ড রোগটা হয়ে থাকে আমাদের। তাহলে আমরা লিখবো কিভাবে, বলতে পারি কিভাবে না, দেহে আয়োডিনের অভাব থাকলে থাইরয়েড গ্রন্থি সঠিকভাবে থাইরক্সিন হরমোন সংশ্লেষ করতে পারে না, ফলে থাইরয়েড গ্রন্থি ফুলে যায় এবং গলগণ্ড রোগ হয়। এর ফলে শ্বাস প্রশ্বাসে আর কথা বলার সমস্যা এগুলো দেখা যায়। তারপরে গলায় কি ধরে না, আমরা বলতে পারি যে শ্বাস প্রশ্বাসে প্রবলেম হয়, আর কথা বলার সমস্যা, আর খাবার গিলতে আমাদের প্রবলেম হয়, অর্থাৎ খাদ্য গলার্ধকরণ বা খাবার গিলতে আমাদের বলতে পারি প্রবলেম সৃষ্টি হয় যখন থাইরয়েড গ্রন্থির প্রবলেম হয়ে থাকে। ঠিক আছে, ফুলে যায়। ওকে, নেক্সট এর প্রতিকার হিসাবে আমরা বলতে পারি আয়োডিনযুক্ত লবণ যেটা হয় অর্থাৎ নুন, এছাড়া সবুজ শাকসবজি, তারপরে সামুদ্রিক মাছ, দানা শস্য যেগুলো হয় সেগুলো, তারপরে গুগলি, আমরা জানি গুগলি মাছ, মাছ, ডিম, মাংস, দুধ, ঠিক আছে, তারপরে গেঁড়ি এক ধরনের হয়, সেই গুগলি টাইপ পাওয়া যায় পুকুর টুকুরে, যাই হোক গেঁড়ি, তারপরে কন্দ জাতীয় খাবার, এই ধরনের যদি হয় তাহলে এর প্রতিকার সম্ভব। তাহলে আমরা এগুলো লিখে দেবো: আয়োডিন সমৃদ্ধ লবণ, দানা শস্য, সবুজ শাকসবজি, কন্দ জাতীয় খাদ্য, সামুদ্রিক মাছ, গেঁড়ি, গুগলি, ডিম, মাংস, দুধ, আর কড আর হ্যালিবার্ড মাছের যকৃৎ তেল। ঠিক আছে, কড অয়েল যেটা আমরা বলে থাকি, সেটা প্রয়োজন হয়। নেক্সট হচ্ছে বেরি রোগের কারণ, উপসর্গ, প্রতিকার। যেগুলো আমি দিলাম এগুলো ইম্পর্ট্যান্ট, অবশ্যই পড়তে হবে। বেরি রোগের কারণ বলবো দেহে ভিটামিন বি
এটার অভাবে আমাদের হয়ে থাকে থায়ামিনের অভাব, বা আমরা বলতে পারি থায়ামিনের অভাব ঘটলে বেরি রোগ হয়ে থাকে। এর উপসর্গ আমরা কি দেখতে পারি না, স্নায়ুতন্ত্রে গোলযোগ দেখতে পাওয়া যায়, প্রান্তীয় স্নায়ু আর স্নায়ুরজ্জু ক্ষতিগ্রস্ত হয়, বমি ভাব লাগে, তারপরে খাদ্যে অনীহা অর্থাৎ খাবার খেতে ইচ্ছা করে না, এই ধরনের প্রবলেমগুলো হয়। দেহের যে আমাদের ওয়েট সেটা আমাদের কমতে থাকে, ওকে, প্লাস আমাদের যে হৃৎপিণ্ড বা হৃদযন্ত্র সেটা অনেক উইক হয়ে পড়ে, ওকে। তাহলে উপসর্গগুলো আমরা এগুলো লিখে দেবো। আর অনেক সময় কি হয় না, দেহের শরীরের যে বিভিন্ন জায়গা সেই জায়গায় জল জমে, যাকে আমরা ইডিমা বলে থাকি। তো যাই হোক, আমরা লিখব কি না, স্নায়ুতন্ত্রের গোলযোগ দেখা যায়, প্রান্তীয় স্নায়ুরজ্জু ক্ষতিগ্রস্ত হয়, বমি ভাব হয়, খাদ্যে অনীহা হয়, দেহের ওজন কমতে থাকে, হৃদযন্ত্রের দুর্বলতা দেখা যায়, অনেক সময় দেহের বিভিন্ন অংশে জল জমে, একে শোথ বা ইডিমা বলা হয়। হলো ক্লিয়ার? প্রতিকার আমরা দেব। প্রতিকার হিসেবে বলতে পারি যে ঢেকি ছাঁচা যে চালটা হয় সেই চাল, সেদ্ধ চাল, তারপরে সবুজ শাকসবজি, অঙ্কুরিত যেটা বীজ হয়, গাজর, টমেটো, মটরশুঁটি, খুব ইম্পর্টেন্ট এগুলো বেরি রোগের প্রতিকারের জন্য, ওকে। পরের প্রশ্ন, পৃথিবীতে কোথায় কি পরিমাণ জল থাকে লেখো। বলছে পৃথিবী পৃষ্ঠের যে 75% অংশে জল রয়েছে তার প্রায় 97% সমুদ্রের জল, 3% হচ্ছে 3% খাওয়া পানি বা মিষ্টি জল আমরা বলতে পারি। ওই জলের এখানটা হবে হচ্ছে আমাদের 3/2, 2/3, মানে 2/3, অর্থাৎ 3/2 অংশ মেরু অঞ্চল, পাহাড়ের চূড়ায় বরফ ও হিমবাহের অংশ হিসেবে সঞ্চিত আছে। হিমবাহ ও বরফ আস্তরণে মিষ্টি জলের 68.7% থাকে, বাকি জল ভৌম জল রূপে 30.1% আর ভূপৃষ্ঠের জল রূপে 0.3% এবং অন্যান্য ক্ষেত্রে 0.9% সঞ্চিত থাকে। ঠিক আছে, তাহলে ভূপৃষ্ঠের জলের মধ্যে 87% হ্রদে আমাদের জলাভূমিতে, মানে 87% হ্রদে জলাভূমিতে 11% এবং নদীতে 2%। ঠিক আছে, তাহলে পৃথিবীর 4/3 অংশে জলে ঢাকা থাকলেও তার মাত্র 0.37 অংশ পানের উপযোগী, ওকে, মানে খাওয়ার উপযোগী। তাহলে আমাদের মিঠা মানে যে জলটা আমরা খেতে পারি অর্থাৎ খাবার পানি কত পার্সেন্ট, 0.37%, ওকে। এটা ভালো করে এটা মনে রাখবে, এটা কিন্তু পাঠ্য বইয়ের প্রশ্নে আমাদের আছে, এটা ভালো করে পড়ো। নেক্সট প্রশ্ন, পরের প্রশ্ন, রক্তাল্পতা কি, এটি কি কি কারণে হয়ে থাকে। উত্তর, রক্তের লোহিত রক্তকণিকার সংখ্যা হ্রাস পেলে বা হিমোগ্লোবিনের পরিমাণ স্বাভাবিকের তুলনায় কমে গেলে মানবদেহে যে রোগ দেখা যায় তাকে বলা হয় অ্যানিমিয়া বা রক্তাল্পতা, ওকে। হিমোগ্লোবিন কোষে অক্সিজেন সরবরাহ করে, হিমোগ্লোবিনের সংখ্যা কমে গেলে কোষে অক্সিজেন সরবরাহ প্রপারলি হতে পারে না বা বিঘ্নিত হয় এবং কোষগুলির শক্তি উৎপাদন প্রক্রিয়ায় বাধা ঘটে। এর ফলে মানুষটি দুর্বল হয়ে পড়ে এবং রক্তাল্পতা আমাদের ঘটে। তো সিম্পল কথা, আমরা জানি যে আমাদের রক্ত অল্পতা কখন ঘটছে না, যখন হিমোগ্লোবিনের পরিমাণটা আমাদের দেহে কমে যাচ্ছে, ওকে। হিমোগ্লোবিনটা কি করছে না, আমাদের শরীরের যে কোষ আছে তাতে অক্সিজেন সরবরাহ করে। তো হিমোগ্লোবিন যখন কমে যায় শরীরে, তাহলে অক্সিজেনের আমাদের যে শরীরে যাচ্ছে সেটাও তো কমে যাচ্ছে, তাই না, অক্সিজেন সরবরাহটাও বিঘ্নিত হচ্ছে এবং তখন কি হচ্ছে, কোষগুলো প্রপারলি শক্তি, যে শরীর চলার জন্য যে শক্তি থাকে সেটা প্রপার উৎপাদন করতে পারছে না, ওকে। তার ফলে মানুষের রক্তাল্পতা ঘটছে এবং মানুষটি দুর্বল হয়ে পড়ছে, ওকে। নেক্সট প্রশ্ন, মধুমেহ হলে কি কি খাবার খাওয়া অনুচিত অর্থাৎ খাওয়া উচিত না। মধুমেহ মানে ডায়াবেটিস, তাহলে সেটাই আমাদের কি কি খাওয়া উচিত না। সাধারণত এটা কার্বোহাইড্রেট জাতীয় যে খাবারগুলো সেগুলো কখনোই খাওয়া উচিত না, যেমন চিনি খাওয়া উচিত না, গুড়, মিষ্টি, জ্যাম, জেলি, কোল্ড ড্রিঙ্কস, কেক, পেস্ট্রি, আইসক্রিম, ঘি, ক্রিম, অত্যাধিক কার্বোহাইড্রেট বা শর্করাযুক্ত খাওয়াগুলো খাওয়া উচিত না, ওকে। নেক্সট,
নেক্সট প্রশ্ন বলছে প্রক্রিয়াজাত খাদ্য বলতে কি বোঝো? এখানে আমরা কি বলতে পারি প্রক্রিয়াজাত খাদ্যগুলো, যেমন আমরা বলতে পারি যে ধরনের খাবারগুলো যে কি করে না প্রকৃতির থেকে গৃহীত যে খাদ্য উপাদান সেগুলোকে নানা রকম প্রক্রিয়াকরণ যাকে বলা হয় সেই প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রস্তুত করা হয়ে থাকে, এবং পুষ্টিগুণ এর মধ্যে যেটা থাকে সেটা প্রাকৃতিক খাদ্যের তুলনায় কিন্তু অনেক কমে যায়, কারণ প্রক্রিয়ার মাধ্যমে যেমন সেদ্ধ করা হয় ধরো, ঠিক আছে, বা ধরো ওটাকে পোড়ানো হলো বা উত্তাপ দেওয়া হচ্ছে, বা আমরা বলতে পারি যে এর মধ্যে আরও রাসায়নিক জিনিস মেশানো হচ্ছে, তো সেই ধরনের যে খাবারগুলো থাকে তার পুষ্টিগুণটা অনেক বেশি কমে যায়, তাকে বলা হয় হচ্ছে প্রক্রিয়াজাত খাবার। ঠিক আছে, তাহলে আমরা এখানে কি বলতে পারি, যেমন ভাত রুটি যেমন এক্সাম্পল দিতে পারো, তো আমরা বলবো যে সমস্ত খাদ্যবস্তু প্রকৃতি এর থেকে গৃহীত খাদ্য উপাদান নানা রকম প্রকৃতির থেকে গৃহীত খাদ্য উপাদান কিন্তু, ঠিক আছে, নানা রকম প্রক্রিয়াকরণের মাধ্যমে প্রস্তুত করা হয় এবং পুষ্টিগুণ প্রকৃতির খাদ্যের তুলনায় সামান্য কম হয়, তাদের প্রক্রিয়াজাত খাদ্য বলে। যেমন রুটি ভাত, ওকে, যেমন কিভাবে নানা রকম প্রক্রিয়াকরণ হয়, যেমন উত্তাপ দেওয়া হয়, সেদ্ধ করা হয়, রাসায়নিক যোগ করা হয়, এর মধ্যে 2-3 রকম খাদ্য উপাদান একত্রে যোগ করা হয়, তো এগুলো হচ্ছে প্রক্রিয়াজাত খাদ্য আমরা বলতে। নেক্সট প্রশ্ন হচ্ছে প্রাকৃতিক খাদ্য বলতে কি বোঝায়? বলবো যে সমস্ত খাদ্য আমরা প্রকৃতির উৎস থেকে পাই এবং কোনো রকম প্রক্রিয়াকরণ ছাড়াই সরাসরি খাদ্য হিসেবে গ্রহণ করি এবং পুষ্টিগুণ সর্বাধিক, তাকে প্রাকৃতিক খাদ্য বলে। যেমন আম, কলা, তরমুজ, পেয়ারা, দ্যাট মিনস যে আমরা যেটা সরাসরি গ্রহণ করতে পারি, ফ্রুটস অ্যান্ড ভেজিটেবলস, এই ধরনের খাবারগুলো বলতে পারি। পরেরটা হচ্ছে সংশ্লেষিত খাদ্য কাকে বলে? দেখো সংশ্লেষিত খাদ্য সাধারণত আমরা যে বলতে পারি সেই ধরনের খাদ্যকে, যে ধরনের খাদ্য কি হয় না খাদ্য উপাদান মানে আমরা বলতে পারি যে কৃত্রিম উপাদান সহযোগে ওটা জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় রাসায়নাগারে আমরা বলতে পারি, ঠিক আছে, তাকে সংশ্লেষ। যেমন প্রকৃতির থেকে কিছু খাদ্য উৎস আছে, সেই খাদ্য উৎসের সঙ্গে তার মধ্যে কিছু রাসায়নিক কেমিক্যালস যাকে বলা হয় মেশানো হচ্ছে এবং সেটা দিয়ে একটা জটিল পদ্ধতির মাধ্যমে খাবার তৈরি করা হচ্ছে। যেমন ধরো বলতে পারি আমরা চকলেট, যেমন বলতে পারি কেক, যেমন বলতে পারি কোল্ড ড্রিঙ্কস, ওকে, তো এই ধরনের খাদ্য সাধারণত কি না সংশ্লেষিত খাদ্যের মধ্যে পড়ে। তো আমরা বলতে পারি যে সমস্ত খাদ্যবস্তু প্রাকৃতিক উৎস থেকে গৃহীত খাদ্য উপাদান এবং কৃত্রিম উপাদানের সাহায্যে রসায়নাগারে জটিল পদ্ধতিতে প্রস্তুত করা হয় তাকে সংশ্লেষিত খাদ্য বলে। যেমন কেক, বিস্কুট, চকলেট, স্কোয়াশ, কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি। নেক্সট হচ্ছে সালোক সংশ্লেষ কি? সবাই আশা করি তোমরা প্রত্যেকে জানো সালোক সংশ্লেষ কি, তাও লিখে দিয়েছি, একটু দেখে নাও, এটা পড়ে নেবে। হ্যাঁ, যে প্রক্রিয়া উদ্ভিদের ক্লোরোফিল যুক্ত সবুজ কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল, কার্বন ডাই অক্সাইড, রাসায়নিক বিক্রিয়ার ফলে সরল শর্করা উৎপন্ন হয় এবং উৎপন্ন শর্করাজাত খাদ্যে সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল ও অক্সিজেন উৎপন্ন হয়, তাকে সালোক সংশ্লেষ বলে। ঠিক আছে, তাহলে কি বুঝলাম? যে প্রক্রিয়ায় উদ্ভিদের ক্লোরোফিলযুক্ত সবুজ যে কোষ আছে সেই কোষে সূর্যালোকের উপস্থিতিতে পরিবেশ থেকে শোষিত জল আর কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক বিক্রিয়ার ফলে শর্করা উৎপন্ন করে, তাকে বলা হয় গ্লুকোজ উৎপন্ন করে এবং উৎপন্ন সেই শর্করাজাত খাদ্যের সৌরশক্তি রাসায়নিক শক্তিরূপে আবদ্ধ হয় এবং উপজাত দ্রব্য হিসাবে জল আর অক্সিজেন উৎপন্ন করে, তাকে সালোক সংশ্লেষ বলে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, পাতাকে গাছের রান্নাঘর বলা হয় কেন? পাতাকে গাছের রান্নাঘর বলার কারণ হচ্ছে পাতা গাছের সব থেকে প্রসারিত পাতলা অংশ। ওকে, পাতায় উপস্থিত ক্লোরোফিল রঞ্জকের সাহায্যে শোষিত জল ও কার্বন ডাই অক্সাইডের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে গাছ সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে, তাই পাতাকে গাছের রান্নাঘর বলা হয়। নেক্সট প্রশ্ন, খাদ্য কাকে বলে? কার্যকারিতা অনুসারে খাদ্যের শ্রেণী বিভাগ। তাহলে খাদ্য কাকে বলছো? লিখবো যে সমস্ত আহার্য বস্তু, আহার মানে যেটা আমরা গ্রহণ করতে পারি, আহার্য বস্তু গ্রহণ করলে দেহের
পুষ্টি, বৃদ্ধি, গঠন ও ক্ষয়পূরণ ঘটে, দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা জন্মায়, দেহের প্রয়োজনীয় শক্তির চাহিদা পূরণ হয়, তাকে খাদ্য বা ফুড বলে। এবার বলেছে কার্যকারিতা অনুসারে খাদ্যের শ্রেণীবিভাগ করার জন্য আমাদের দিয়ে দেখো, আমরা বলতে পারি সাধারণত কার্যকারিতা অনুসারে খাদ্যকে 4টে শ্রেণীতেই ভাগ করতে পারি। কি কি না, একটা বলতে পারি যে ক্ষয়পূরণ এবং পুষ্টি সাধক এবং বৃদ্ধি সহায়ক যেটা হয় সেই বৃদ্ধি সহায়ক খাদ্য। আরেকটা বলতে পারি যে রোগ প্রতিরোধক খাদ্য। আরেকটা আমরা বলতে পারি যে শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য। আরেকটা আমরা বলতে পারি তাপ উৎপাদক খাদ্য। ওকে, তাহলে আমরা বলবো কার্যকারিতা অনুসারে খাদ্যকে 4 ভাগে ভাগ করা যায়। এক লিখবো হচ্ছে ক্ষয়পূরণ, পুষ্টি সাধক ও বৃদ্ধি সহায়ক খাদ্য। এখানে লিখবো যে সমস্ত, এই পয়েন্টে লিখবো আর কি, যে সমস্ত খাদ্য দেহের বৃদ্ধিতে, কলাকোষ গঠনে, পুষ্টি সাধনে, ক্ষয় পূরণে সাহায্য করে তাদের ক্ষয়পূরণ, পুষ্টি সাধক ও বৃদ্ধি সহায়ক খাদ্য বলে। যেমন আমরা বলতে পারি মাছ, মাংস, ডাল, দুধ, সয়াবিন প্রভৃতি কি করে না প্রোটিন জাতীয় খাদ্য এবং লোহা, ক্যালসিয়াম, ফসফরাস প্রভৃতি খনিজ মৌল সমৃদ্ধ খাদ্য আমরা বলতে পারি। নেক্সটটা কি লিখবো হচ্ছে তাপ উৎপাদক খাদ্য। তাপ উৎপাদক খাদ্য কি লিখবো, যে সমস্ত খাদ্য দেহের তাপশক্তি বা এটিপি উৎপাদনে অংশ নেয় তা তাপ উৎপাদক খাদ্য বলে পরিচিত, বা তাকে আমরা তাপ উৎপাদক খাদ্য বলে থাকি। এদের জ্বালানি বলে, যেমন হচ্ছে আমরা বলতে পারি চিনি, তারপরে গুড়, দানা শস্য, মূল, কন্দ, শুকনো ফল, তেল, ঘি ইত্যাদি। নেক্সট হচ্ছে রোগ প্রতিরোধক খাদ্য। এখানে এটাও রোগ প্রতিরোধক আমরা লিখতে পারবো হচ্ছে খাদ্য, এটা একটা পয়েন্ট ওকে করব, মানে 4টে বলেছিলাম তো, তার মধ্যে আরেকটা হচ্ছে রোগ প্রতিরোধক খাদ্য। এখানে লিখবো যে সমস্ত খাদ্য দেহের স্বাভাবিক রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে তাকে রোগ প্রতিরোধক খাদ্য বলে, যেমন শাকসবজি, টাটকা ফল, মাছ, মাংস, ডিম। নেক্সট হচ্ছে শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য। এটাও কিন্তু আরেকটা খাদ্য, এতটা পর্যন্ত। ঠিক আছে, এবার এখানে কি লিখতে পারি, এই পয়েন্টের এটা লিখে ড্যাশ দিয়ে লিখতে পারি কি, যে সমস্ত খাদ্য দেহের বিভিন্ন ক্রিয়া নিয়ন্ত্রণে সাহায্য করে এবং দেহে কি করে না ইলেকট্রোলাইটের সমতা, ইলেকট্রোলাইট ওকে, ইলেকট্রোলাইটের সমতা বজায় রাখে, তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, খাদ্য পরিপাক করে, শোষণ, রেচন, মল যেটা বলা হয় বার করতে বা নির্গমনে সাহায্য করে, তাদের শরীরবৃত্তীয় ক্রিয়া পরিচালনকারী খাদ্য বলে। যেমন আমরা বিশুদ্ধ পানীয় জল, টাটকা ফলের রস, সবুজ শাকসবজি। নেক্সট প্রশ্ন, মানুষের পুষ্টিতে কার্বোহাইড্রেটের গুরুত্ব লেখো। তাহলে মানুষের পুষ্টিতে কার্বোহাইড্রেটের গুরুত্বতে কি লিখতে পারি, যে মানুষের পুষ্টিতে কার্বোহাইড্রেট বা শর্করার গুরুত্ব কি। ফার্স্ট হচ্ছে শক্তি সরবরাহ, এই পয়েন্টে লিখবো কার্বোহাইড্রেট বিভিন্ন জৈবনিক কার্যকলাপের জন্য প্রয়োজনীয় তাপশক্তি সরবরাহ করে। প্রতি গ্রাম কার্বোহাইড্রেট জারণে 4.0 ক্যালোরি শক্তি মুক্ত হয়। প্রোটিন বাঁচোয়া খাদ্য। প্রোটিন বাঁচোয়া খাদ্যতে কি লিখব, কার্বোহাইড্রেট অল্প প্রোটিন মূল্যের খাদ্যকে তাপ উৎপাদনের কাজ থেকে রেহাই দেয় বলে কার্বোহাইড্রেটকে কি বলা হয়, প্রোটিন বাঁচোয়া খাদ্য বলে। নেক্সট মস্তিষ্কের বিকাশ লিখব, ল্যাকটোজ থেকে উৎপন্ন গ্যালাক্টোজ শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান হিসাবে কাজ করে। ঠিক আছে, যেমন ল্যাকটোজ থেকে উৎপন্ন গ্যালাক্টোজ শিশুদের মস্তিষ্ক বিকাশের জন্য একান্ত প্রয়োজনীয় উপাদান হিসেবে কাজ করে। অলরেডি চ্যাপ্টারটা আমি বুঝিয়ে দিয়েছি, তোমরা সেটা ফলো করবে, তাহলে এগুলো বুঝতে পারবে। ওকে, শক্তির সঞ্চার ভাণ্ডার, এখানে লিখব প্রয়োজনীয় অতিরিক্ত কার্বোহাইড্রেট যকৃৎ ও পেশিতে সঞ্চিত থেকে ভবিষ্যতের প্রয়োজনে থেকে শক্তির উৎসরূপে কাজ করে। নেক্সট মলের নির্গমন, এখানে লিখব শাকসবজিতে উপস্থিত সেলুলোজ জাতীয় কার্বোহাইড্রেট অপাচ্য খাদ্যবস্তু বা রাফেজ হিসাবে কাজ করে এবং মলের আয়তন বৃদ্ধি এবং সংগমনে সাহায্য করে। এই প্রশ্নগুলো আমি দিলাম, এগুলো পড়ো। আজকের প্রশ্ন তোমাদের জন্য রয়েছে, ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? ভিটামিন ডি এর অভাবে কোন রোগ হয়? প্রশ্নের উত্তর কমেন্টস করবে। ঠিক আছে, এখনের জন্য এটুকু। এখন তোমরা এগুলো ফলো করো, নেক্সট ভিডিওতে আরও আলোচনা করছি।